এবারও প্রার্থী যারা হয়েছে, আপনি বলছিলেন যে অনেককে আটকে দেওয়া হয়েছিল, আবার ফিরেও আসছে। দিন শেষে যারা প্রার্থী হয়েছেন তাদের একটা বড় অংশই ব্যবসায়ী। আবার আমরা দেখলাম যে এবার প্রচারণায় নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যম, ইলেকট্রিক বোর্ড যুক্ত হয়েছে। ইলেকট্রিক বোর্ড বেশ ব্যয়বহুল একটা প্রচার মাধ্যম। এই প্রার্থীদের যে ব্যয়ের যে সীমা, সেটা কতটা আটকে রাখা যাবে বলে আপনি মনে করেন? এগুলি হচ্ছে অবাস্তব কতগুলো প্রকল্প। ধরেন আপনি দেখেন না জিনিসগুলি কীরকম করা হয়েছে। আপনার একটা অভ্যুত্থানের পরে নির্বাচন হচ্ছে, আপনি প্রার্থীদের জন্য জামানত ছিল 20,000 টাকা, আপনি প্রার্থীদের জামানত বাড়ায় 50,000 টাকায় নিয়ে গেছেন। আবার আপনি বলতেছেন আপনি ব্যয়ের সীমাটা কমাবেন। তো কেন প্রার্থীদের কাছ থেকে টাকার জামানতটা বাড়ানোর কারণটা কি? সাধারণ মানুষ যাতে ইলেকশনে অংশ নিতে না পারে, এটাই তো। এর বাইরে তো আর কোনো কারণ দেখাতে পারবেন? এটা তো কোনো রেভিনিউ খাত না, এখান থেকে তো আপনি বাণিজ্য করবেন না। তার মানে আপনি রেস্ট্রিক্টেড করতে চাচ্ছেন সেই সমস্ত মানুষদেরকে যাদের আসলে ওই রকম আসলে সামর্থ্য নাই। আবার আপনি এরকম একটা ভান করতেছেন যে আপনি আসলে নির্বাচনের খরচটা একটা সীমার মধ্যে রাখতে যাচ্ছেন। এগুলি হচ্ছে প্রত্যেকটাই প্রায় মানে ধরেন কি বলা যাবে যে একদিক থেকে এগুলি হচ্ছে বজ্র আটুনি ফস্ক গেরো বলে একটা কথা আছে, এরকম। আপনার ধরেন নির্বাচন করতে যায় আপনি এবার পোস্টার ধরেন পোস্টার ব্যয় কমাইছেন, ঠিক আছে, ভালো। কিন্তু পোস্টারের এখন পর্যন্ত বা এর আগে পর্যন্ত কি ধরনের কায়দায় পোস্টার হচ্ছে? যাদের পোস্টার হয়েছে অদ্ভুত। ধরেন বিএনপির জন্য যদি বলি, তাহলে বিএনপির পোস্টার হচ্ছে তারেক জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন, কোনো প্রার্থীর নাম নাই, প্রচারেও মুখ আছে। আপনি এটাকে নির্বাচনী পোস্টার বলবেন নাকি নির্বাচনী পোস্টার বলবেন না? এটা একই সাথে নির্বাচনী পোস্টার। আবার যদি আপনি তর্ক করতে চান তাহলে নির্বাচনী পোস্টার না, সেটা নিয়ে আপনি কি করবেন, সেই রকমের রোল আপনি আসলে নেবেন কিনা নির্বাচন কমিশন হিসেবে, সেগুলো একটা দেখার ব্যাপার। এগুলি যাচ্ছে কোথায়? মানে যেটা বলতেছিলাম আপনাদের, এমনিতে প্রশাসন, যে প্রশাসনকে দিয়ে আপনি নির্বাচন করাচ্ছেন, সেই প্রশাসন তো ধরে নিচ্ছে যে এখানে আসলে বিএনপি পাওয়ার আসবে, এবং ধরে নিয়ে আগামী সরকার যাতে আসলে তাকে গুডবুকে রাখে, তাকে যাতে আসলে আওয়ামীপন্থী কোনো একজন আমলা হিসেবে চিহ্নিত না করে, তার জন্য উপযাচক হয়ে একটা বিএনপি প্রার্থীদের পক্ষে এবং বিএনপির জন্য পটেনশিয়াল থ্রেট হইতে পারে যারা, তাদের বিরুদ্ধে অলরেডি অবস্থান নিচ্ছে। এবং যেটা আমি বললাম যে এর আগে আপনি স্বতন্ত্র প্রার্থীদেরকে নির্বাচন করতে দিলে কি হবে বাংলাদেশে, মানে কয়জন স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশের সংসদে নির্বাচিত হয়ে আসবে, এরকম একটা অবস্থা যখন হচ্ছে দলীয় একটা এরকম অবস্থা তৈরি হয়েছে যে দলের বাইরে আসলে কেউ কাউকে প্রায় চিনে না, বিশেষত জাতীয় নির্বাচন। সেরকম জায়গায় আপনি ব্যাপক হারে আপনি আসলে স্বতন্ত্র প্রার্থীদের আটকে দিচ্ছেন, যাদের একটা বড় অংশ এখানে এসে ছাড় পাচ্ছে। তো এইগুলি হচ্ছে ব্যয়ের চাইতে, একটা হচ্ছে যে ব্যয় সংকোচের যে সমস্ত জিনিস আপনি বললেন, এটা আমি মনে করি যে প্রথমত, এবং এমনিতে একটা ব্যয় কমতে পারে যে আসলে নির্বাচনে প্রায় প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা কমে গেছে, একটা বিশাল গ্যাপ আছে। ওই রকম প্রতিদ্বন্দ্বিতা করতে পারে কেবলমাত্র কিছু জায়গায়, ধরেন বিএনপির বিদ্রোহী প্রার্থী যারা হয়েছে তাদের নিজেদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা হইতে পারে। কিছু ব্যতিক্রমী জায়গায় কিছু ধরেন তাদেরকে স্বতন্ত্র মনে হবে, তারা আসলে অনেকেই স্বতন্ত্র না, তারা হচ্ছে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত একটা স্বতন্ত্র অংশ। আরেকটা স্বতন্ত্র অংশ হচ্ছে ধরেন খুবই অল্প, যে সমস্ত জায়গায় আসলে আওয়ামী লীগাররা নির্বাচন করার কথা ছিল, যেখানে আসলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারে নাই, মাইনরিটি অধ্যুষিত কিংবা আওয়ামী লীগ অধ্যুষিত একদম নিশ্চিত পাশ করে, এরকম কিছু জায়গায় আসলে স্বতন্ত্র প্রার্থীরা দাঁড়াইছে, তাদেরকে ঠেকায় দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর ধরেন আমাদের মতো একদম অন্যভাবে ধরেন, এটা হচ্ছে খুবই মিনিমাম তাদের। তো এর বাইরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হইতে পারে এরকম জায়গায় তো খুব কম। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা যদি না থাকে তাহলে টাকা খরচের হার এমনিতে কমে যায়। সেই দিক থেকে যদি বলেন মানে তাদের কোনো ধরনের একটা হইতে পারে যে এইটা একটা পদ্ধতি হইতে পারে যে নির্বাচন থেকে সবাইকে বের করে দেওয়ার ভেতর দিয়ে ব্যয় সংকোচনের একটা পদ্ধতি বাস্তবায়ন হচ্ছে, বের করছে।